স্যার আসছে তো। কয়েকজন আসছে তোমরা? মোট টোটাল স্টুডেন্ট তো প্রায় 87। স্যার আমি তো জানাই দিছি, এখন স্যার জয়েন না করলে আর আমি কি করতে পারি স্যার আসলে। আসলে স্যার যে স্যার মেসেঞ্জারের সমস্যা হতে অনেক হয়তো স্যার মেসেজ দেখতে পারতেছে না। অ্যাকচুয়ালি দেখতে না পারলে তো অ্যাটলিস্ট তো করার দরকার, লগ ইন করে দেখার দরকার যে কি হচ্ছে, যেহেতু ক্লাস শিডিউল। আর ক্লাস না নিলে তো আমি আগে থেকে বলে দিই যে আমি অমুক দিন স্যার ক্লাস ওরা নিব এখন না। ভাবতেছে ক্লাস হবে না। ওরা ভাবছে ক্লাস হবে না। মানে স্যার অনেকেরই সমস্যা হচ্ছে সেজন্য। কারণ আমি যদি কখনো ক্লাস না নিই আগে থেকে তো বলি তোমাদের যে ক্লাস হবে না। আমার অবস্থা ভালো না রে। কি যে একটা অবস্থা, দিন ঠিক আছে একটু। স্যার তাহলে এখন মানগুলা কে নিয়ে নেবে এগুলা? লাইট অর্ডার দিয়েছি, 10 দিন পরে আসবে। আসার পরে আমি আর তামিম মিলে নিয়ে নিব। আচ্ছা। আর সেদিন ল্যাবে অবশ্য স্যার 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 চয়ন স্যার আসছিল স্যার। কে? স্যার সেদিন ল্যাবে স্যার চয়ন স্যার আর চম্পক স্যার আসছিল আর কি। হ্যাঁ, তো জিজ্ঞেস করতেছিল আমরা কি নিয়ে কাজ করতেছিলাম তখন। হ্যাঁ, হ্যাঁ। তখন স্যার ওখানে মনে হয় স্যার একজন এক্সপার্ট ছিল, উনি বললো যে উনি নাকি আবার আসবেন আমাদের কাজের ইমপ্রুভমেন্ট দেখতে আর কি। কোথাকার? স্যার উনি সম্ভবত স্যার কোনো ভিজিটে আসছিলেন। স্যার হয়তো ওনাদেরকে মানে স্যার সমস্ত স্যার ল্যাবগুলো স্যার ঘুরে দেখাচ্ছিলেন। আচ্ছা, কিসের কাজ তোমাদের, কিসের কাজ মানে ছিল? আমরা স্যার কি আমরা তো নিয়ে স্যার, কি নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি সেগুলা? স্যার উনি নাকি বলে একজন সয়েল সায়েন্টিস্ট আর কি স্যার। দুই ও, সপ্তাহ থাকতে হয়েছে। না এটা কে জানি না, কে উনি আসছিল। এই রে। তো আমাদের ক্যাম্পাসের নাকি? না না স্যার, বাইরের। স্যার কথা বলতে স্যার ইংলিশে স্যার। কে তাহলে আসলো কতদিন আগে? ওই তো স্যার স্যার তখনই আর কি, তখন। লাস্ট দিন, ওই দিন মনে হয় বৃহস্পতিবার ছিল মনে হয়। না, আমি জানি না, আমার সাথে সাক্ষাৎ হয়নি। না স্যার, আপনি তখন ছিলেন না, আপনি খুলনা এই গেছিলেন। একজন আসার কথা ছিল, আমি জানি একজন আসার কথা। ওর নাম হচ্ছে ইয়ে মহেশ গাথালিয়া। উনি হবে মনে হয়। মহেশ গাথালিয়া, মোষ আছে না একটু, জি স্যার। ইন্ডিয়ান টাইপের চেহারা। জি স্যার। হুম, মহেশ গাথালা। আচ্ছা, আমরা শুরু করি, ওয়েট না কর। উম, আসো আমরা নেটওয়ার্ক সলভিং মেথড শিখতেছি। নেটওয়ার্ক সলভিং মেথডের ভিতরে আহ, আগের দুইটা মেথড শিখেছি আমরা, মিনিমাম স্প্যানিং ট্রি এবং শর্টেস্ট রুট মেথড। এখানে আরো একটা মেথড আছে, ম্যাক্সিমাল ফ্লো। কিন্তু ম্যাক্সিমাল ফ্লোর যে সমস্যাটা হচ্ছে, ওটা আমি পাওয়ার পয়েন্ট তৈরি করার সময় পাইনি কারণ ব্যস্ততার জন্য। তো এই বছর ওই ম্যাক্সিমাল ফ্লোটা স্টার্ট করতে চাইছিলাম তোমাদেরকে দিয়ে। আগে কখনো পড়ানো হয়নি ম্যাক্সিমাল ফ্লো। ইচ্ছা ছিল পড়াবো, কিন্তু বিভিন্ন কারণবশত হলো না। আবার যেহেতু অনলাইনে ক্লাস করছো, অনেক কিছু বুঝতেও ডিফিকাল্ট হচ্ছে তোমাদের। তো এবার যত কম পড়ায় তোমাদেরকে রিলিফ দেওয়া যায় সেটাই ভালো, তাই না? জি স্যার। কে বললো কাফি নাকি? মেহেদি। এ কথা কে বললো? জি স্যার, কাফি না অন্য কেউ? মেহেদি বলছি স্যার, মেহেদি। মেহেদি। তাই তো মেহেদিকে অ্যাসাইনমেন্ট দেওয়া দরকার ওইটা। মেহেদি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। শুধু আমাকে না দিলে সবাইকে। না, তোমাকে অ্যাসাইনমেন্ট দিব, তুমি সবাইকে ক্লাস নিবে। আহ, আচ্ছা, আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে
ক্রিটিক্যাল পাথ মেথড। ক্রিটিক্যাল পাথ মেথডে আজকের যে কন্টেন্ট আছে সেটা হচ্ছে ডেফিনেশন, ক্রিটিক্যাল পাথ মেথড মানে সিপিএম ক্যালকুলেশন প্রসিডিউর, তারপরে একটা এক্সাম্পল দেখাবো, একটা দুইটা যতক্ষণ সময় আছে 11টার পর্যন্ত যা যতটুকুন পারা যায় সব দেখাবো তোমাদেরকে, যতগুলো এক্সারসাইজ করা যায়। এমন হতে পারে যে আমি একটা সলভ করে দেখালাম, বাকিটা তোমরা করতে থাকলে, না হলে পরে অ্যাসাইনমেন্ট হিসেবে রেডি করে রাখলে। আর তোমাদের একটা কথা বলি, সবাই অ্যাসাইনমেন্ট আমাকে মেল করো না, আর যেটা ক্লাসে সলিউশন করা হয়েছে বা বলা হয়েছে ওইটাই সলভ করে মেল করে মেল ভারী করো না, ওটা জাস্ট তোমরা খাতায় লিখে রেখো। এখন হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, অ্যাকচুয়ালি ডেফিনেশনে যাই। প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্রিটিক্যাল পাথ সাধারণত প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা ম্যানেজমেন্ট পড়ানোর সময় কি বলেছিলাম যে প্ল্যানিং, এক্সিকিউটিভ, কন্ট্রোলিং, প্ল্যানিং, এক্সিকিউটিভ, কন্ট্রোলিং, ক্লোজিং, এই অ্যাক্টিভিটিস গুলো প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে সংযুক্ত। কিন্তু আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের যদি অ্যাকচুয়াল ডেফিনেশনে যাই তাহলে হবে যে is the discipline of initiating, planning, executing, controlling, and closing the work of a team to achieve specific goals and meet specific success criteria. তাহলে কি ম্যানেজমেন্টের টার্মগুলো প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। এটা স্পেসিফিক, আমরা যেটা ম্যানেজমেন্ট পড়িয়েছিলাম সেটা তোমার ব্রড সেন্সে পড়িয়েছিলাম, যেন সব জায়গায় অ্যাপ্লাই করা যেতে পারে। প্ল্যানিং, অর্গানাইজিং, এক্সিকিউটিং, কন্ট্রোলিং, এই চারটা টার্ম দিয়ে। আবার এখন আছে যদি কোনো রিসার্চ প্রজেক্ট বা কোনো একটা সাইট প্ল্যান, অ্যাকচুয়ালি বলি যে মানে মেট্রো রেল হচ্ছে, তার একটা প্রজেক্ট প্ল্যান আছে, এটা একটা প্রজেক্ট। তো এটা করতে হলে কি কি অ্যাক্টিভিটিস আছে, সেটা কোন সিকোয়েন্সে করব, এবং তার সাকসেস, সে যেটা করেছে এটা কতটুকু সাকসেস হলো, এইগুলোর পুরাটা ম্যানেজমেন্ট প্রসিডিউরটাকে বলা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে। এই প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হলে কিছু টুলস ইউজ করা হয়। এই টুলসের ভিতরে একটা হচ্ছে, আচ্ছা প্রজেক্ট ম্যানেজমেন্টের ফেজগুলোকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। সেটা হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং ফেজ, প্রজেক্ট শিডিউলিং ফেজ, প্রজেক্ট কন্ট্রোলিং ফেজ। অ্যাকচুয়ালি এক্সিকিউটিং করা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কন্ট্রোলিং। আর প্ল্যানিং এবং শিডিউলিং, একটা আমরা বলি যে পদ্মা সেতু তৈরি হতে 10,000 কোটি টাকা লাগবে, ওটা ছিল শিডিউলিং পর্যন্ত। প্রথমে বলা হচ্ছে আমরা একটা পদ্মা সেতু তৈরি করতে চাই, সেটা ছিল প্ল্যানিং ফেজ। তারপরে কত টাকা খরচ হবে সেটা যখন হিসাব করা হয় সেটাকে বলে প্রজেক্ট শিডিউলিং ফেজ। এখন যেটা কাজ চলছে সেটাকে বলা হচ্ছে প্রজেক্ট ম্যাক্সিমাম টাইম পসিবল টু কমপ্লিট দ্য প্রজেক্ট। একটা প্রজেক্টে কমপ্লিট করতে হলে কতটুকুন সময় লাগবে তার একটা এক্সাম্পল থাকে ক্রিটিক্যাল পাথ। এখানে আমরা এক্সাম্পল দিব কিছু। আসো এখানে ক্রিটিক্যাল পাথের অ্যাপ্লিকেশন কোথায় আছে? কনস্ট্রাকশন অফ এ বিল্ডিং, প্ল্যানিং অ্যান্ড লঞ্চিং এ নিউ প্রোডাক্ট, ইনস্টলিং অ্যান্ড ডিব্যাগিং এ কম্পিউটার সিস্টেম, রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্রজেক্ট, শিডিউলিং ship construction and repairs, the manufacturing and assembly of a large generator, missile countdown procedure। সব কিছুর ক্ষেত্রে তোমার সিপিএম ইউজ করা যায়। সিপিএম কেন ইম্পর্ট্যান্ট? আইডেন্টিফাই the most important tasks, help to reduce timelines,
compared plan with actual, আইডেন্টিফাইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক। একটা প্রজেক্টে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস থাকে, তার ভিতরে যেগুলো মেজর টাস্ক সেগুলোকে প্রথমে আইডেন্টিফাই করে নেবে। তারপরে এটা শেষ করতে কোথায় টাইম রিডিউস করলে কোনো সমস্যা হবে না সেটা বের করা হয়। তারপরে আমি যেটা প্ল্যান করেছি সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেগুলো আমরা সিপিএম দ্বারা বের করতে পারি। Turn right, then turn left. সিপিএম রিলেটেড টার্মিনোলজি আছে স্ল্যাক বা ফ্লট, যেটাকে বলে অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড অ্যাক্টিভিটি ক্যান বি ডিলাইড উইদাউট ডিলাইং দ্য প্রজেক্ট। এটা আমরা আলাপ করব ফ্লট কিভাবে ক্যালকুলেশন করতে হবে, ফ্লট বা স্ল্যাক। দেখো অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড অ্যাক্টিভিটি ক্যান বি ডিলাইড উইদাউট ডিলাইং দ্য প্রজেক্ট। অ্যাজ ফর এক্সাম্পল, একটা প্রজেক্ট কমপ্লিট করতে 30 দিন লাগবে। কিছু অ্যাক্টিভিটিস আছে যেটা বলা আছে 5 দিন সব সময় আছে, 5 দিনের ভিতরে করা যাবে। ওই কাজটা 4 দিনও শেষ করলে প্রজেক্টের কোনো সমস্যা হবে না। এইগুলো বের করার প্রসেসটাকে হচ্ছে প্রজেক্ট অ্যাক্টিভিটি টাইম বা স্ল্যাক। ক্রিটিক্যাল পাথ আছে, দি লংগেস্ট পাথ হুইচ ডিটারমাইন দি টোটাল টাইম ডিউরেশন অফ দি প্রজেক্ট। ক্রিটিক্যাল পাথে তোমাদের হচ্ছে নেটওয়ার্ক সহ যখন ব্যাখ্যা করবে তখন ইজিলি বোঝা যাবে। জাস্ট একটুকু মনে রাখো যে একটা প্রজেক্টের সর্বোচ্চ টাইম বা সর্বোচ্চ পথ। আমরা নেটওয়ার্ক অ্যানালাইসিসের যখন আমরা শর্টেস্ট রুট মেথড ফলো করেছি তখন দেখেছি কি যে স্টার্টিং থেকে শুরু করে এন্ড পর্যন্ত সব থেকে কম সময় যেন লাগে বা কম ডিস্টেন্স যেতে হয়। কিন্তু ক্রিটিক্যাল পাথের কথার ক্ষেত্রে হচ্ছে উল্টা, স্টার্টিং থেকে শেষ পর্যন্ত যেন সর্বোচ্চ সময় বা সর্বোচ্চ ডিস্টেন্স হয়। ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি এটা একটা টার্মিনোলজি। এখানে বলা যায় ফ্লট বা স্ল্যাক, যেটা আমরা বলেছি এখানে ফ্লট আর স্ল্যাক। ফ্লট বা স্ল্যাক যেটা বলেছি যে যেখানে ফ্লট আর স্ল্যাক ভ্যালু 0 হবে সেগুলোকে বলে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। আমরা ফিগার দিয়ে তোমাদেরকে দেখাবো। রিসোর্স লেভেলিং বলা আছে যে কিছু কিছু জিনিস আছে যেটা কম বেশি ইউজ করে প্রজেক্টটা কমপ্লিট করা যাবে। Steps to be followed: specify each activity, establish activity sequence, draw the network diagram, estimate activity completion time, identify the critical path, and update the critical path diagram to show progress. আমরা যদি ক্রিটিক্যাল পাথ বা কোনো প্রজেক্ট কমপ্লিশন টাইম বের করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কোন কোন অ্যাক্টিভিটি আছে সেটা স্পেসিফাই করতে হবে। তারপরে অ্যাক্টিভিটিস গুলো সিকোয়েন্স তৈরি করতে হবে। যেমন আগে আমরা কিছু এক্সাম্পল দেখেছিলাম যখন নেটওয়ার্ক করছিলাম যে একটা বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, জমি কিনতে হবে, প্ল্যান করতে হবে, আর্টওয়ার্ক করতে হবে, তারপরে তোমার কলাম উঠাতে হবে, তোমার স্ট্রাকচার উঠাতে হবে, একটা সিকোয়েন্স বলেছিলাম। যে প্রজেক্টে করো না কেন এই প্রজেক্টের অ্যাক্টিভিটিটা তোমাকে বের করে নিতে হবে এবং তার সিকোয়েন্স তৈরি করে তার একটা নেটওয়ার্ক ড্র করতে হবে। এটা না আমি মুখে বলবো কিভাবে বোঝাই। আর ক্রিটিক্যাল পাথ ক্যালকুলেশন করতে এই তিনটা জিনিস খুব জরুরি। আগে টাইম, লেটেস্ট টাইম, স্ল্যাক। এটা আমরা এক টেবিল থেকে তিনটা বের করতে পারি। পুরো একটা সিপিএম বের করতে হলে আমার এই তিনটা জানা দরকার। এই তিনটা যদি কেউ আইডেন্টিফাই করতে পারে এবং বের করতে পারে তার ক্ষেত্রে প্রজেক্ট যত কমপ্লিট হোক না কেন ক্রিটিক্যাল পাথ বের করার সমস্যা হবে না। এখন আসি ক্যালকুলেশন অফ আর্লিয়েস্ট টাইম
begin from the start event and move towards the end event. Just এই টার্মিনোলজিটা মনে রাখো যে begin from the start event and end at the last event. এটা হচ্ছে earliest time, যেটাকে আমরা TE দ্বারা প্রকাশ করি। latest time begin from the end event and move towards the start event. ঠিক আছে? এখান থেকে শুরু হয়ে এদিকে যাচ্ছে যেটা সেটা হচ্ছে earliest time, আবার যখন উল্টা দিকে আসতেছে সেটা হয়ে যাচ্ছে latest time। জীবন নাই। ঠিক আছে? আর্লিয়েস্ট এবং লেটেস্ট ক্যালকুলেশনের নিয়ম কি সেটা আমি দেখালাম। একটা নেটওয়ার্কে স্টার্ট থেকে শুরু করে এন্ড পর্যন্ত যেটা হবে সেটা হবে আর্লিয়েস্ট, আর যখন এন্ড থেকে স্টার্টিং আসবে সেটা হবে লেটেস্ট টাইম। আর স্ল্যাশ হচ্ছে ডিফারেন্স বিটুইন latest time and earliest time। যখন লেটেস্ট টাইম এবং আর্লিয়েস্ট টাইম যদি 0 হয় সেটাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। আর যদি গ্রেটার দ্যান তাহলে সেটা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি না। পাঁচ 0 5 থেকে 6 বা ফর এক্সাম্পল 2 5 থেকে 7 0 এরকম যদি কন্ডিশন হয় এখানে খেয়াল করো 1 থেকে 2 2 থেকে 3 বা 2 থেকে 4 4 থেকে 5 5 থেকে 6 5 থেকে 7 যে ভ্যালুগুলো 0 আছে সেগুলোকে আমরা এইভাবে সংযোগ করে দিই। আর এটা হয়ে যাবে ক্রিটিক্যাল পাথ। 1 থেকে 2 2 থেকে 4 4 থেকে 5 5 থেকে 7 এটা হয়ে যাবে ক্রিটিক্যাল পাথ। এখানে একটা আছে এক্সাম্পল আছে, এক্সাম্পলটা তোমরা খাতায় উঠে নেটওয়ার্কটা ড্র করো। শুনতে পাচ্ছ আমার কথা? খাতায় উঠে নেটওয়ার্কটা ড্র করো।
ড্র করছো? জিসান, জি স্যার। হ্যালো, তোমরা কি টেবিল উঠাচ্ছ? জি স্যার, তুলতেছি স্যার। আর সবার টেবিল উঠাও, আর নেটওয়ার্কটা আমি দেখাই দেবো, কারণ নেটওয়ার্ক তোমাদের ড্র করতে দিলে ডিফিকাল্ট হয়ে যাবে। ড্র করছি। ড্র করছো? জি স্যার। দেখা তো ডিফিকাল্ট, কি করছো? আমারটার সাথে মিলায় দেখো। আচ্ছা। তোমার টেবিল উঠানো শেষ সবার? জি স্যার। এখানে তৈরি করতে হবে নেটওয়ার্ক, তারপরে লেটেস্ট টাইম এবং আর্লিয়েস্ট টাইম বের করতে হবে, সাথে ক্রিটিক্যাল পাথ বের করতে হবে। এর অ্যাক্টিভিটি কনস্ট্রাক্ট পার্ট নেটওয়ার্ক, কম্পিউট আর্লিয়েস্ট টাইম, লেটেস্ট টাইম, আর ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পাথ। নেটওয়ার্কটা এরকম হবে, মিলাই দেখো তো যে তৈরি করছো জি স্যার, নেটওয়ার্কটা। হ্যাঁ স্যার, মিলছে এরকমই। এরকম হয়েছে? এরকম হচ্ছে। জি স্যার। বাকিরা সবাই ড্র করে নাও এবং ওই অ্যাক্টিভিটির যে ফ্লো ওর সাথে মিলায় দেখো। আর একটা জিনিস খেয়াল করো, আমি যে এক্সাম্পলটা দেখাবো একদম বেসিক এক্সাম্পল দেখাচ্ছি, মানে এটা যদি বুঝো তাহলে ওই ক্রিটিক্যাল পাথ নিয়ে আমার কাছে আসা লাগবে না। এই জন্য সবাইকে সবসময় বলি যে আমি যখন কোন একটা ম্যাথ শেখাই, প্রসিডিউর শেখাই, রেজাল্ট না কিন্তু। তো প্রসিডিউরটা একটু ভালো মতো দেখো আমি কিভাবে ক্রিটিক্যাল পাথ শেখাচ্ছি। কাগজের উপরে রাখো, কাগজে এটা ফেলো, ফেলে দাও। আমি কি নেক্সট স্টেপে যাব? হ্যাঁ স্যার। এটা হচ্ছে সলিউশন টেবুলার ফর্মে। বারোটায় শহরে যাইতাম আমার ব্যাংকে। সলিউশনটা তোমার শেখায় কিভাবে আসলাম, ব্যাংকে যে আর্লিয়েস্ট টাইম অ্যাক্টিভিটি যেটা এখানে হচ্ছে 0, না আমি অন্য কালার দিয়ে দেখাই, কালার চেঞ্জ করার অপশন নাই। আচ্ছা, এখানে যেটা স্টার্ট, এখানে থেকে আমরা সবসময় এটা তো 0 ধরে নিই না, যে কোনো ম্যাথ করার সময় নেটওয়ার্ক রিলেটেড কোনো কিছু করার সময় স্টার্ট যেটা সেটাকে আমরা 0 ধরে নিই না। জি স্যার। তাহলে 1 থেকে যদি 2 এ যায় তাহলে এখানে কত?
4। 4 ওকে, 1 থেকে 2 এ গেলে এটা হচ্ছে 4। তাহলে আবার 1 থেকে 3 এ গেলে কত হচ্ছে? 1। তাহলে কি আমি 4 এ কিভাবে যেতে পারি? আমি 1 থেকে 2 হয়ে 4 এ যেতে পারি, 1 থেকে 3 হয়ে 4 এ যেতে পারি, তাই তো? স্যার আমি 4 এ যেতে চাচ্ছি। 1 2 4 অথবা 1 3 4। তাহলে এই জায়গায় ভ্যালুটা কত হবে আমার? 5 হবে। কেন 5 হবে? কোন ওরা যুক্তিতে? তোমার কোন যুক্তিতে 5 হবে? এটা তো যুক্তি লাগবে, তাই না? আচ্ছা, আমি বলি তোমার অ্যান্সার ঠিক আছে, কিন্তু কোন যুক্তিতে এখানে 5 হবে সেটা আমাকে একটু স্যার বুঝাইতে পারো। মিনিমালি যোগ করলে আর কি 4 এর সাথে 1 যোগ করলে 5। কিন্তু আমি তো দুই দিক দিয়ে যাচ্ছি, মার্জ হচ্ছে তো। 1 3 4, 1 2 4। তাহলে এখানে এখানে 1 2 4 এর রাস্তাটার যোগফল রয়েছে কে কে বড়টা। 1 2 এর এটা ধরছে? শোনো, আমি বের করছি আর্লিয়েস্ট টাইম, ঠিক ঠিক আছে, ইটি, বা না সরি এখানে ভুল হয়েছে, টি 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 এর রুলস হচ্ছে যেখানে এটা মার্জ হবে, এই পয়েন্টটা মার্জ হবে, তো যতগুলো ডিরেকশন আছে ওই ইন্ডিভিজুয়াল ডিরেকশনের যোগফল খেয়াল করতে হয়। এখানে দেখো, আমি যদি 1 3 4 যাই তাহলে হচ্ছে 2, আবার যদি 1 2 4 যাই তাহলে হচ্ছে 5, তাই না? আমি যদি এই ডিরেকশনে যাই তাহলে 5, এই ডিরেকশনে যদি যাই 2। তাহলে আমি এখানে চুজ করব কি? এখানে চুজ করার নিয়ম হচ্ছে যখন আর্লিয়েস্ট টাইম ক্যালকুলেশন করব, যখন এবং দুইটা অ্যাক্টিভিটি এক জায়গায় মার্জ করবে, ওই দুইটা অ্যাক্টিভিটি ডিরেকশনের ভিতরে যাদের যোগফল ম্যাক্সিমাম, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা এই জায়গায় ইউজ করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? যখন আর্লিয়েস্ট টাইম ক্যালকুলেশন করব এবং একাধিক অ্যাক্টিভিটিস একটা ইভেন্টে মিলিত হবে, তখন ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি সংযোগের যে ভ্যালুগুলো আছে, অ্যাক্টিভিটি ভ্যালুগুলো আছে, তার যোগফল যেখানে ম্যাক্সিমাম হবে সেটাকে আমরা ওই ইভেন্টের জন্য ভ্যালু হিসেবে চুজ করব। আর কোনো কনফিউশন আছে? না স্যার। তাহলে এখানে কত হবে? 5 এর ক্ষেত্রে কত হচ্ছে ভ্যালু? স্যার 6 5 এর এখানে কত আসবে? 1 2 5 3 কেন? 1 যাচ আছে স্যার। আমি এখানে 5 এ আসতে চাচ্ছি, 5 এর ভ্যালু কত হবে? 6 হবে কেন? স্যার। ওই যে আরেক বড় পটটা দেখা যায় 1 থেকে 2 2 থেকে 4 4 থেকে 3 3 থেকে আমি উল্টা যাবো কেন? না স্যার 1 থেকে 1 3 6 এ 5 এ যাব 1 3 1 প্লাস 1 6 3 6 5। অ্যারো ডিরেকশনটা দেখো, ঠিক আছে স্যার। অ্যারো তো উল্টা যাচ্ছে না। তুমি যদি এখান থেকে আসো কিভাবে আসবে? এখান থেকে অ্যারো দেখো, ক্রিটিক্যাল পাথে কিন্তু অ্যারো দেওয়া থাকে। আর মিনিমাল স্প্যানিং ট্রি এবং শর্টেস্ট রুট সেখানে কিন্তু অ্যারো দেওয়া থাকবে না, এটা মাথায় খেয়াল রেখো। তাহলে এখানে কত হবে? কত বসাবো আমি, বলো? 7 Right? এখানে কত হবে? 9 এ কত হবে? সাথে কত হবে? 15 8 6 এ 10 না না 11 স্যার 11 স্যার। 11। 8 এ কত হবে? 17 স্যার 17 17 কেন? মার্চ করতেছি মার্চ করতেছি। আর 17 নিচেরটা বড় কত হচ্ছে? 70
একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 17। সো আমরা এখানে 17 ধরেছি। এই জায়গা কত হবে তাহলে? 22 22 হবে। 22। তাহলে এই নেটওয়ার্কের ক্রিটিক্যাল ভ্যালু কত? 22 22। এর ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে 22। তাহলে ক্রিটিক্যাল ডিরেকশন কোনটা? ক্রিটিক্যাল পাথের ডিরেকশন কোনটা হচ্ছে? 1357 না 1356 8 10 তুমি কিভাবে শিওর হলে? স্যার ওই পথে ক্যালকুলেশন করে মনে হয় না 578 না, 10 যতক্ষণ পর্যন্ত এইটা বের না করতেছো, লেটেস্ট টাইম বের না করছো, ততক্ষণ কিন্তু এটা সরাসরি বলা যাবে না। আর্লিয়েস্ট টাইমটা বের করে নিতে হবে তোমার। ম্যাক্সিমাম হয়েছে, কিন্তু রুলস অনুযায়ী তোমার লেটেস্ট টাইমটা বের করে নিতে হবে। আগে বের করেছি আর্লিয়েস্ট টাইম। এখন আর্লিয়েস্ট টাইমে যে রুলস বলেছিলাম, তখন কি বলেছিলাম যে স্টার্ট হবে লাস্ট ইভেন্ট থেকে, এন্ড ইভেন্ট থেকে, তারপরে ব্যাক করবে এই ইভেন্টে। এই ইভেন্টে আসলে কি হতে হবে? এখানে ভ্যালু 0 হতে হবে, আর এখানে 22 হতে হবে। এখন ক্যালকুলেশন করো এখানে কিভাবে 0 হবে। ক্যালকুলেশন করার নিয়ম দেখো। স্যার যে পথে গেছি সে পথে ফেরত আসলে তো 0 হতে পারে মনে হয়। 0 হবে? বিয়োগ করবো না স্যার তখন? যে পথে গেছি সে পথে আসলে 0 হবে। হুম। আচ্ছা, আসো ক্যালকুলেশন করি। তাহলে 22 থেকে যদি আমি 7 বাদ দিই তাহলে কত হয়? 22 আছে, এর থেকে 7 বাদ দিচ্ছে 15। তো এখানে কত আছে? স্যার এই পথে তো যাই নাই, 22 এই ওয়েট পথে পাই নাই। ওয়েট ওয়েট ওয়েট, ফলো দ্য রুলস। এখনই কথা বলো না, আমি যা শেখাচ্ছি। ওইখানে 10 আছে। 22 থেকে 7 বাদ দিলে 15 হলো, কিন্তু আগে যখন ক্যালকুলেশন করেছিলাম তখন কত ছিল? 10 10 ওকে, তাহলে 10, এখানে 15 থেকে 5 বাদ দিলে কত থাকে? 10 10। 10। এই 2 কিন্তু থাকবে না এখানে, ঠিক আছে? তাহলে এই পথে কত হবে? আমরা কি এখন আসতে পারবো? না, এদিক এখানে কত দিয়ে হচ্ছে? যেতে পারবো না। না, আমাদেরকে এখান 4 থেকে থেকে বাকিগুলো দিয়ে শেষ যেতে করে হবে। নিতে হবে। তাহলে 22 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 17। 17 থেকে 2 বাদ দিলে 15 17 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? এই 1 বাদ দাও, 16 স্যার ওই হ্যাঁ 16 16। আর এখানে কত আছে? 15। 15 এই জায়গা কত হবে? 7 হবে স্যার। কিভাবে আমাকে বোঝাও। 15 থেকে 8 গেলে 7। এটাও তো সেখানে মিশতেছে। 16 থেকে 4 বাদ দিলে হয় 12, এটাও তো সেখানে মিশতেছে। এটার ব্যাখ্যা দাও। মিনিমামটা নেব না মানে সেটা স্যার কম নাম্বার আছে। এখানে ব্যাখ্যা দাও আমাকে, কি হতে পারে? এবার 16 থেকে 4 বাদ দিলে হচ্ছে 12, আর 15 থেকে 8 বাদ দিলে হচ্ছে 7। তাহলে আমি এখানে বসাবো কোনটা? 7 বসাবো। কারণ কি? আমাদের 0 হবে তো। তাহলে আমি না, তাহলে 0 হবে না। আমি তো অ্যান্সার মেলাচ্ছি না, আমি প্রসিডিউর বলতেছি। তোমরা যে অ্যান্সার করছো তাহলে 0 হবে। আমি যদি এখানে 0 না লিস্টটা দিয়ে বসাবো। রাখতাম, এখানে 0 না বসাইতাম, এর রুলস হচ্ছে যখন আমরা লেটেস্ট টাইম ক্যালকুলেশন করব, ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনের সময় যদি দুইটা অ্যাক্টিভিটি একটা ইভেন্টে মার্জ করে, ওই দুইটা অ্যাক্টিভিটির যোগফলের দুইটা অ্যাক্টিভিটি পাথের যোগফলের ভিতরে যেটা মিনিমাম হয়, বিয়োগফলের ভিতরে যেটা মিনিমাম হয়, সেটা এখানে বলবে। এখানে যোগ করেছিলাম ম্যাক্সিমাম, এখানে যোগ করলাম মিনিমাম ভ্যালু। বাকিটা সব তো করে ফেলতে পারবা 1, এখানে 0।
এই নেটওয়ার্কে ফিগারটা ড্র করে দেখানোর এটাই উদ্দেশ্য, যে কি হচ্ছে। আমি যে টেবিল তৈরি করেছি, টেবিলটাও কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে করতে হবে, নেটওয়ার্ক দেখে। তাই দুইটা রুলস এখানে মাথায় রাখতে হবে, যে ফরওয়ার্ড লেটেস্ট টাইম ক্যালকুলেশন সবসময় স্টার্ট থেকে শুরু করে এন্ড, আর এটা হচ্ছে টাইম আর্লিয়েস্ট। টাইম লেটেস্ট হচ্ছে এন্ড থেকে শুরু করে স্টার্ট। এর ভিতরে আরেকটা রুলস হচ্ছে, যেখানে মার্জ ইভেন্টে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে লেটেস্টের ক্ষেত্রে, মার্জ ইভেন্টে মিনিমাম ভ্যালু লেটেস্ট টাইমের ক্ষেত্রে। এখন আসো যে আমরা তাহলে কিভাবে বুঝলাম যে এই পাথটা ক্রিটিক্যাল। এটা যে আমরা বের করলাম যে ক্রিটিক্যাল, তোমরা বললা যে ক্রিটিক্যাল যে এটা হচ্ছে, এটা কিভাবে বের করলাম? স্যার লেটেস্ট টাইম আর আর্লিয়েস্ট টাইমের বিয়োগফলটা স্যার 0, সেখানে লেটেস্ট টাইম আর আর্লিয়েস্ট টাইমের বিয়োগফল, যেটাকে আমরা স্ল্যাগ বলে থাকি। লেটেস্ট টাইম এবং আর্লিয়েস্ট টাইমের বিয়োগফল, ডিফারেন্স, বিয়োগফল বলা যাবে না, ডিফারেন্স। এখানে কোথাও দেখো নেগেটিভ ভ্যালু দেওয়া নাই। এটা হচ্ছে ডিফারেন্স। হচ্ছে 1 থেকে 3 1, 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 10 ইকুয়াল টু 22 ডেজ। এটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। আমরা যদি এখন ফিগার ড্র করে, ফিগারটা হচ্ছে এভাবে, ডিরেকশনটা। ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধা আছে? সমস্যা তো নাই, তাই না? তাহলে আমি একটা অ্যাসাইনমেন্ট দিই। তো জাস্ট যেহেতু এখন মেসেঞ্জারে দেওয়া যাচ্ছে না, তোমরা এটা উঠায় নাও। তোমাদের সংক্ষেপে যেটা বলে, এই ভিতরের গুলো লেখার দরকার নেই। তুমি শুধু অ্যাক্টিভিটি, ইমিডিয়েট প্রিডিসেসর আর ডিউরেশন, এই ভ্যালুগুলো লিখে নাও। আর এটা যদি লিখতে চাও সময় লাগবে বেশি। স্যার আপনি আমাদের কোন একজনকে মেইল করে দিলে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো। আমরা সবাই হোয়াটসঅ্যাপে আছে স্যার। হোয়াটসঅ্যাপ আছে? আছে। তোমরা এটা খাতায় লিখলে সমস্যা কি? তাড়াতাড়ি লিখে নাও। নিয়ে নিছি স্যার, আরো ইজি। ছবি তুলে নিছি স্যার। নাও, স্ক্রিনশট নাও। লিখে নি স্যার। স্ক্রিনশট নাও। ওকে, যেটা ভালো, সাথে আরো একটা আছে। এটা করতে পারবো না, কারণ এটা আমি তোমাদেরকে সলভ করে দেখাবো নেক্সট ক্লাসে। এটা একটু অন্য একটা মেথড। ঠিক আছে, এই পর্যন্ত। ক্রিটিক্যাল পাথ তো আরো সুন্দর করে করা ছিল আমার কাছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি যদি ফ্রি থাকি